পরম্পরার মতো সামাজিক ব্যবস্থা ধ্বংস করে তাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে, এটা আমরা মানছি না। তার কারণ এরকম যে উচ্ছেদ আমরা দেখেছি, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি। যদি মানুষজনের এতই স্বেচ্ছা থাকে, তাহলে পুলিশের জোর জুলুমটা কেন? খুব লজ্জা লাগে, খারাপ লাগে, কষ্ট হয়। তাদের কিন্তু সেখানে জমি নেই, অথচ প্ল্যাকার্ড দিয়ে তারা ওখানে দাঁড়িয়ে আছেন, আমরা জমি দিতে ইচ্ছুক। যে জনশুনানি করতে হবে, এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, তারপরে কয়লা খনি কিংবা উন্নয়ন পারপাসে কোনো কিছু করতে গেলে সেই কাজটাকে করতে হবে। আজকে আমাদের আলোচনায় দেউচা পাচামি কয়লা খনি যারা বিরোধিতা করছেন, সেই মানুষ কেন বিরোধিতা করছেন সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই আলোচনা করতে, আজকে এসেছেন আমাদের রাজেন টুডু। আপনারা রাজেন টুডুকে সবাই চেনেন। আছেন লক্ষ্মীকান্ত হাসদা, আছেন সুপেন হেমব্রম অযোধ্যা থেকে, আছে শৈলেন বেসরা। তো আমরা মূলত এদের কাছ থেকে আলোচনা শুনব। আপনারা সবাই জানেন যে গত 4 মার্চ 2025 একেবারে ভোরের আলো ফুটতে না ফুটতেই দেউচা পাচামি অঞ্চলের বিভিন্ন গ্রামের আদিবাসী মূলনিবাসী মানুষেরা, নারী পুরুষ নির্বিশেষে একজোট হয়ে এসে চরকা গেড়ে দিয়ে ঘোষণা করে দিয়েছে যে এখানে কয়লা খনির কাজ হবে না। আর আপনারা এটাও জানেন যে আদিবাসী সমাজ চরকা গেড়ে দেয় মানে হচ্ছে, সেই চরকা গেড়ে দেওয়া মানে হচ্ছে তুমি আমার উপর যেটা চাপিয়ে দিয়েছো সেটা বাং হবে না, সেটা হবে না, বাং বাং কোনো কথা নেই, এই জন্য চরকা গেড়ে দেওয়া। তো চরকা গেড়ে দেওয়া মানে হচ্ছে অসম্মতি জানানো। এই অসম্মতি জানিয়েছে দেউচা পাচামির মানুষেরা, নির্বিশেষে মানুষেরা যারা ওই অঞ্চলে বসবাস করে। তো স্বাভাবিক কারণে এই তারা ঘোষণা করে দিয়েছে যে এই কাজ করার জন্যে এই সরকার কিংবা কোনো কেউ গ্রাম সভার অনুমতি নেয়নি। অর্থাৎ ওই অঞ্চলে যে গ্রাম সভাগুলি গঠন হয়েছে সেই গ্রাম সভার পারমিশন নেওয়া হয়নি। তাছাড়া বন ধ্বংস করে, পরিবেশ ধ্বংস করে, গ্রাম উচ্ছেদ করে এই কাজের জন্যে কোনো ধরনের সম্মতি নেই এলাকার মানুষের। এরপরেই আপনারা জানেন যে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে অনেককে লোভ দেখানো হয়েছে। কিন্তু একেবারে অনড় দেউচা পাচামির মানুষ, কোনো মতেই তারা সম্মতি দিচ্ছে না এই পরিবেশ দূষণকারী কয়লা খনি প্রকল্পে। মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই কয়লা খনি হলে বিশাল জঙ্গল অঞ্চল, বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে, উচ্ছেদ হবে হাজার হাজার পরিবার, ধ্বংস হয়ে যাবে আদিবাসী সংস্কৃতি পরম্পরা, ধ্বংস হয়ে যাবে আদিবাসীদের ধর্ম করম রক্ষা করার জন্য জাহের স্থানগুলো। তাই তারা চরকা গেড়ে দিয়ে একেবারে দেউচা পাচামির কয়লা খনির বিরুদ্ধে না করে দিয়েছে। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী 21শে মার্চ 2025 দেউচা পাচামির মানুষ কলকাতা শহরে একটি মিছিল করছে, আর এই মিছিলের সমর্থনে এগিয়ে এসেছে একাধিক আদিবাসী মূলনিবাসী সংগঠন। আমি প্রথমেই আলোচনার শুরুতে রাজেনের কাছে জানতে চাই, রাজেন, 21শে মার্চ 2025 কলকাতার শিয়ালদা থেকে একেবারে স্প্লানেড পর্যন্ত, মেট্রো চ্যানেল পর্যন্ত একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন ইস্যুতে। কি পরিপ্রেক্ষিতে, কেন এই মিছিল করতে হচ্ছে কলকাতার শহরে? অতি সম্প্রতি কালে আপনারা সবাই যারা দেখছেন যে দেউচা পাচামিতে কিভাবে আদিবাসী এবং বিভিন্ন আদিবাসীদের জমি চাকরির প্রলোভন দেখিয়ে বা কিভাবে তাদের জমি লুট করার একটা চক্রান্ত শুরু হয়েছে।
এবং এই জমি লুট করার যে চক্রান্ত, এটা আজকের নয়, এটা ভারত স্বাধীন হওয়ার পর থেকে আদিবাসীদের জল জঙ্গল এবং জমির উপর বারবার এরকম আক্রমণ আসছে। এটা আমাদের দেউচা-পাচামির নবতম একবারে সংযোজন। এটা এরপরেও আমরা এরকম একটা জমি লুটের আমরা লাগাতার দেখতে যাব। বাঁকুড়াতে হবে, সেটা পুরুলিয়াতে হচ্ছে। পুরুলিয়াতে আপনারা দেখেছেন যে ওখানে ডিভিসি যে এখানে যে ড্যাম আছে, ওখানে সোলার পাওয়ার, ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করে ওখানকার যারা যে আদিবাসী মানুষ, আদিবাসী মানুষ ওখানে যে মাছ ধরে জীবনযাপন, তাদের জীবিকা নির্বাহ করে, মৎস্যজীবীরা তাদের ওইভাবে ড্যামে জীবিকা নির্বাহ করে। এবং অযোধ্যা পাহাড়ে আপনারা দেখেছেন যে আদিবাসী মানুষগুলো কিভাবে ওখানকার মানে বন জঙ্গলকে নিজেদের সম্পদ ভেবে জঙ্গলটার উপর থেকে তাদের জীবন জীবিকা নির্ভরশীল। তারা তাদের কৃষ্টি কালচার, তাদের পরম্পরাগত সামাজিক ব্যবস্থা আছে জঙ্গলের উপর নির্ভরশীল, যে জমির উপর নির্ভরশীল। সেই জমিটাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় সরকার সাধারণ আদিবাসী মানুষের কাছ থেকে এইভাবে কেড়ে নিচ্ছে। এই ঘটনা আপনারা দেখেছেন, বহুবার দেখেছেন। এবং যাদের কাছ থেকে এই জমি কেড়ে নেওয়া হচ্ছে, ভুলিয়ে নেওয়া হচ্ছে, টাকার লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে নেওয়া হচ্ছে, তারা কিন্তু দিনের পর দিন, মানে উন্নয়নের নামে নেওয়া হচ্ছে, কিন্তু তারা দিনের পর দিন কিন্তু তাদের কোনো উন্নয়ন হচ্ছে না, তারা গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে। আর ইতিহাস সেটা আমরা দেখেছি, এবং ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে দেউচা-পাচামির যে জমি, এটা জমি লুটের কথাই বলবো, যে প্রায় 14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে ওখানে ওই এলাকার আদিবাসীদের, মানে যেটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি, যে 14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে খোলামুখ কয়লা খনি হবে, সেই খোলামুখ কয়লা খনি হলে ওখানে প্রায় 42টি গ্রাম, সরাসরি 42টি গ্রাম সেখান থেকে উচ্ছেদ হবে। সেটা স্পষ্ট। যে এলাকাটা 14 বর্গ কিলোমিটার এলাকা ধরা হয়েছে, সেই এলাকাটা যদি খোলামুখ কয়লা খনির জন্য নেওয়া হয়, তাহলে ওই গ্রামগুলো উচ্ছেদ হতে বাধ্য। এটা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা হিসেবে আমরা বলছি। তো এতগুলো মানুষ উচ্ছেদ হবে, তাদের পরবর্তীকালে তাদের জীবন জীবিকাটা কি হবে, তাদের পরম্পরাগত যে সামাজিক ব্যবস্থা আছে, তাদের কৃষ্টি কালচার আছে, যে আদিবাসী মানুষগুলো পরম্পরাগত সামাজিক ব্যবস্থা, কৃষ্টি কালচার এবং জল জঙ্গলকে নিয়ে মানে ছাড়া তারা থাকতে পারে না, সেই সব মানুষগুলো যদি উচ্ছেদ হয়ে যায়, তারা থাকবে কোথায়? 14 বর্গ কিলোমিটার এলাকাটা আবার কোথায় আছে? যে সরকার কি সেরকম কোথাও ব্যবস্থা করেছে যে এই 14 বর্গ কিলোমিটার এলাকা বাদ দিয়ে অন্য রকম বড় একটা 14 বর্গ কিলোমিটার জায়গা আদিবাসীদের দেওয়া হচ্ছে? সেরকম তো সরকার ঘোষণা করেনি। তাহলে স্পষ্টত ওই এলাকাতে আদিবাসীরা উচ্ছেদ হবে, যেমন রানীগঞ্জে হয়েছে, যেমন আসানসোল এলাকায় হয়েছে, যেমন অন্যান্য জায়গাতে হয়, ঝাড়খণ্ডের বহু জায়গায় হয়েছে, উড়িষ্যাতে বহু জায়গাতে হয়েছে। যারা উচ্ছেদ হয়েছে তারা ক্ষতিপূরণ পায়নি, তারা চাকরি পায়নি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়নি, তারা গরিব থেকে আরো গরিব হয়েছে। এখানেও প্রায় হবে। মানে এখান থেকে আমরা 21 তারিখের যে আমাদের মিছিল হবে, বিক্ষোভ সমাবেশ হবে, এটা সরকারকে আমরা জানাতে চাইবো, এই যে দিনের পর দিন আদিবাসীদের জায়গা লুটের যে মানে কম্পিটিশন চলছে, যে সরকারে আসুক আদিবাসীদের জমিটাকে প্রথমে টার্গেট করা হচ্ছে। এটা আমরা সরকারের কাছে আমরা জানতে চাইবো, যে এই যে বিভিন্ন জায়গায় আজ দেউচা-পাচামি, কালকে সেটা বাঁকুড়া হতে পারে, পরশু মেদিনীপুর, পুরুলিয়াতে আবারও হতে পারে। এই যে লুটের যে পরিকল্পনা চলছে, এটা হচ্ছে কেন? এবং লুট হচ্ছে, উন্নয়নের নামে লুট হচ্ছে, তাহলে আদিবাসীরা এই উন্নয়নটাকে মেনে নিচ্ছে না কেন? সরকার এবং আদিবাসীদের সংঘর্ষ হচ্ছে কেন? তাহলে কোথাও কোনো গন্ডগোল আছে? এই কথাটাকে আমরা 21 তারিখের মিছিল এবং যে বিক্ষোভ সমাবেশ হবে, সেটা আমরা জোর গলায় কলকাতার বুকে বলে দিয়ে আসতে চাই, যে আদিবাসীদের জীবন জীবিকা ধ্বংস করে, তাদের কৃষ্টি কালচার, পরম্পরাগত সামাজিক ব্যবস্থা ধ্বংস করে তাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে, এটা আমরা মানছি না। তার কারণ এরকম যে উচ্ছেদ আমরা দেখেছি, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি, যে এরকম উচ্ছেদ হলে আদিবাসীরা গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, মানে রাজ্য থেকে, দেশ থেকে আদিবাসীরা হারিয়ে যাচ্ছে, তাদের হিসাব পাওয়া যাচ্ছে না। তাই আদিবাসীদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে, আদিবাসীদের মানে নিজের মতো করে তাদের আবহাওয়া, দিশম আবহাওয়া, রাজ
যে স্লোগানটা সেদিন আমরা তুলবো, নিজের দেশের নিজের এলাকায় তারা নিজেদের মতো করে যেন জীবনযাপন করতে পারে। যে জমি আছে সেই জমিতেই যে সম্পদ আছে সেই সম্পদটাকে নিয়েই তারা যেন জীবনযাপন করতে পারে। যে জঙ্গল আছে যে জঙ্গলের সম্পদ নিয়েই যেন আদিবাসীরা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তাদের কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখতে পারে। এই ব্যবস্থা সরকার নিয়ে আমরা উচ্ছেদ চাইছি না, আমরা কয়লা খনি চাইছি না, এটা বলার জন্য আমরা সেদিন কলকাতায় জড়ো হচ্ছি। বেশ বেশ বেশ, আমি লক্ষ্মীর কাছে আসি। লক্ষ্মী, সরকার বলছে যে দেউচাপাচামির অধিকাংশ মানুষরাই কয়লা খনি প্রকল্পে রাজি হয়ে গেছে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি সেটা অন্য রকমের দেখতে পাচ্ছি। আমরা 4 তারিখ থেকেই সেটা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। কারণ এই অঞ্চলের মায়েরা, বোনেরা, সাধারণ মানুষ এসে একেবারে বাধা দিচ্ছে। সরকার আর স্থানীয় মানুষের মধ্যে কি কোনো ধরনের কোনোই আলোচনা হয়নি? কোনো আলোচনা হয়নি? আমরা প্রথম থেকেই দাবি করে আসছি, যখনই আমরা শুনেছি ওখানে যে দেউচাপাচামিতে কয়লা খনি ব্লকেট হবে, তখন থেকে এলাকার মানুষরা তারা বারবার বলে এসেছেন যে না লোকসভা না বিধানসভা, সবচেয়ে বড় গ্রাম সভা। আজকে সরকার যদি কোনো উন্নয়ন করতে চায়, উন্নয়নের জন্য যদি জমি নিতে চায় কিংবা কোনো কিছু করতে চায়, তাহলে সর্বপ্রথম আমাদের গ্রাম সভার সাথে আলোচনা করতে হবে। কিন্তু দেউচাপাচামির পক্ষে যেটা আমরা দেখেছি যে সেখানে প্রথম থেকে যখন থেকে ঘোষণা হয়েছে কোল ব্লকের, তখন থেকে কিন্তু এলাকাটা মুড়ে দিয়েছে টোটালি মাফিয়া রাজ। মাফিয়া, যারা জমি মাফিয়া, যারা গুন্ডা, যারা বালি মাফিয়া, যারা পাথর মাফিয়া, তারা কিন্তু এলাকাটাকে পুরো দখল নিয়ে নেয়। সরকারের পুরো তাবেদারি করেছে এই মাফিয়াগুলো। ফলে সরকারের যে কি প্ল্যানিং আছে, সরকারের যে কি প্যাকেজ আছে, সেটা কিন্তু সেখানকার মানুষের কাছে কিন্তু পৌঁছায়নি। কিন্তু তারা এখনো পর্যন্ত তারা জানে না যে এখানে খোলামুখ কয়লা খনি হবে নাকি এখানে আন্ডারগ্রাউন্ড কয়লা খনি হবে, এখনো তারা বুঝতে চাইছে না। এবার যদি আমরা ধরে নিই ওখানে যে সরকার যেখানে বাধা পেল, সেদিনে দেখতে পেলাম যে ডিএম সাহেব উনি পরিষ্কার ভাবে বললেন যে না আমরা আন্ডারগ্রাউন্ড করতে চাই। তো কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে তাহলে জমি কেন নিচ্ছে? আন্ডারগ্রাউন্ড যদি নেওয়া হয় তাহলে আদিবাসীদের জমি কেন চাকরি দেওয়ার লোভ করে ক্ষতিপূরণ দিয়ে কেন এই জমিগুলো লুট হচ্ছে? তাহলে সেখানকার মানুষের কাছে যেখানে উন্নয়ন হবে সেখানকার মানুষের সাথে কোন রকম ভাবে সরকার সেখানে আলোচনা, সরকারের যে প্যাকেজ, সেখানকার মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আমাদের দাবি হচ্ছে যে এলাকায় উন্নয়ন করতে গেলে, কোনো কিছু করতে গেলে গ্রাম সভার সাথে বসতে হবে। তাই আমাদের এই জল জঙ্গল জমি ও আদিবাসী বাঁচাও আন্দোলন থেকে আমরা পরিষ্কার আমরা বলছি যে আমাদের আবহাওয়া রাজ্যের যে স্লোগানটাকে দিচ্ছে, যে আমরা সেখানে পরিষ্কার ভাবে বলছি যে জনশুনানি করতে হবে, সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, তারপরে কয়লা খনি কিংবা উন্নয়ন পারপাসে কোনো কিছু করতে গেলে সেই কাজটাকে করতে হবে। আমরা জানতে পেরেছি এই সরকারের আমলে বিভিন্ন ভাবে আদিবাসী এলাকায় আদিবাসীদের উচ্ছেদ করার জন্য বিভিন্ন একটা রাষ্ট্রীয় একটা মানে ষড়যন্ত্র নেমে এসেছে। আমরা দেখেছি, আমরা যখনই দাবি তুলেছি যে বনাধিকার আইন 2006-কে বাস্তবায়িত করতে হবে, সেই আইনের মাধ্যমে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারকে সুনিশ্চিত করতে হবে, কিন্তু আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা কি দেখলাম? কেন্দ্র সরকার সেটাকে ভায়োলেট করে 2023 অধিনিয়ম চালু করে দিলেন, আইন তৈরি করে দিলেন। মানে এই যে আদিবাসী বিরোধী আইন, কালা কানুন বারবার তৈরি করা হচ্ছে, বারবার বিভিন্ন ভাবে, কখনো এনআরসির নাম করে, কখনো বিভিন্ন ভাবে, কখনো বলছেন বন্য জন্তুর জানোয়ার খেয়ে ফেলছে, বিভিন্ন ভাবে উচ্ছেদ করার যে প্ল্যানিং চলছে, এটার জন্য আমরা আজকে টোটাল আদিবাসী সমাজ আজ চিন্তিত যে রাষ্ট্র আজকে আদিবাসীর সাথে কোথাও আজকে বিশ্বাসঘাতকতা করছে। তাই সেই কারণে আগামী আমাদের এই জীবন জীবিকা এবং আমাদের সমাজ সংস্কৃতি বেঁচে থাকার যে লড়াই, সেই জল জঙ্গল জমি এবং আদিবাসীদের অস্তিত্ব যে রক্ষার যে লড়াই, এই লড়াই আগামী 21 তারিখে আমরা কলকাতায় আছড়ে পড়ি। আমি একটু সুপেনের কাছে আসি। সুপেন, এই আমাদের এখানে যে কলকাতায় যে বিজনেস সামিট হলো,
মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিলেন যে ওখানে কোনো সমস্যা নেই, এবং তিনি কয়লা খনি খনন করার জন্য একেবারে মানে মৌখিক তিনি অনুমতি দিয়ে দিলেন। আমাদের মা বোনেরা, আদিবাসী মা বোনেরা সেখানে বাধা দিল। রাতের অন্ধকারে আমরা দেখলাম সেই অঞ্চলেই খননের কাজ শুরু হয়েছে, যেটা বনাঞ্চল, অর্থাৎ বনকে কেন্দ্র করে আদিবাসী সমাজ যে বেঁচে থাকে এবং বনটাকেই মানে ধরে রেখে আদিবাসী সমাজ তার যে পরম্পরা তৈরি করেছে সেইটাকে ধ্বংস করার কাজে আদিবাসী শুনছি নাকি গ্রামের জমি দিয়ে দিয়েছে। তা সেখানে খননটা না করে বনাঞ্চলে খননটা শুরু হলো কেন? টুপেন। এখানে যেটা মানে তৎপরতাটা যেটা দেখা যাচ্ছে, সেই তৎপরতাতেই আমাদের কিছু কিছু প্রশ্ন আমাদের মাথায় এসেছে যে এই অতি সক্রিয়তা, অতি তৎপরতাটা কেন। এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাইটেও আমরা শুনছি যে দেউচা পাচামের মানুষজন নাকি স্বেচ্ছায় জায়গা দিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই, প্যাকেজ গ্রহণ করেছে ইত্যাদি ইত্যাদি। অথচ ওখানে গিয়ে আমরা যেটা তদন্ত করে দেখলাম, মানে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানে মানুষজনের কোনো সম্মতি আদৌ নেওয়া হয়নি, ওরাকে জানানো হয়নি, সম্পূর্ণ অন্ধকারে রেখেই এগুলো করা হয়েছে। যদি মানে কি বলবো, ওদের স্বেচ্ছা যদি ওরা জমিগুলো দিত, তাহলে রাতের অন্ধকারে যাওয়ার প্রয়োজনটা মনে হয়েছিল কেন? এখানে আমার মনে হচ্ছে ওরা যদি স্বেচ্ছায় জমি দিত, তাহলে যে সমস্ত যন্ত্রাংশ থাকতো সেই সমস্ত যন্ত্রাংশ নিয়ে যাওয়ার জন্য মানুষজন কিছু সহযোগিতা করত, যে মানে ওগুলো যদি কোথাও আটকে যায় পথ দেখানো ইত্যাদি ইত্যাদি। এবং পরিষ্কার ভাবে একেবারে মানে দিনের বেলাতে এই সমস্ত কাজকর্মগুলো হতো। তারপরে আবার যদি মানুষজনের এতই স্বেচ্ছা থাকে, তাহলে পুলিশের জোর জুলুমটা কেন? এবং এখানে প্যারালালি একটা জিনিস খুব ঠান্ডা মাথায় কিন্তু ওনারা কাজ করছেন, সেটা আমরা বুঝতে পারছি, যে আদিবাসীদেরকে আদিবাসীদের দ্বারাই দমন করো, মানে এই নীতিটা নিয়েছে। যার ফলে সেখানে আমরা দেখেছি কিছু আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেই সেখানে কিছু গাঁওতা কিংবা সংগঠন ইত্যাদি মানে এ করে সমান তালে শাসানি চালিয়ে যাচ্ছে। তো এই সমস্ত শাসানি, এই সমস্ত পুলিশি যে মানে ক্রিয়াকলাপ, এগুলোর দরকারটা থাকে কোথায় যদি মানে স্বতঃস্ফূর্ততাটা যদি থাকে। এবং এক্ষেত্রে আপনার স্টুডিও মারফত আরেকটা জিনিস আমি এখানে সংযোজন করে দিতে চাই। আমরা যখন আলোচনা করছি, মানে শোনার একটা জায়গাও রয়েছে বা বাকিরাও শুনছে, আমরা বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। ওরা কিন্তু বলেছিল যে না, ওখানের মানুষজন যদি না বলে তাহলে আমরা সেখানে আন্দোলনটা কিভাবে করব, আমরা কাকে নিয়ে আন্দোলনটা করব। তাহলে এটা আমাদেরকে খানিকটা মানে সংগঠক হিসেবে খানিকটা অবাকই করে তুলেছে। এবং এই ক্ষেত্রে আপনার স্টুডিও থেকে মানে পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে ওখানের মানুষ, দেউচা পাচামের মানুষ ধরে নিলাম ভয়ে সিটিয়ে আছে। দেউচা পাচামের মানুষ হয়তো ওরা অত না বুঝে নিয়েই হয়তো ওদের জমি জমাগুলো দিতে সম্মতি দিয়েছে, ওরা হয়তো ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু নিজের বিবেক, একটা আদিবাসী হয়ে আদিবাসীদেরকে উচ্ছেদ করছে, সেই বিবেকের জায়গার প্রশ্ন থেকে সেটা আপনার কি মনে করেন, সবাই কি মনে করেন যে দেউচা পাচামিতে অন্যায় হচ্ছে না সেটা ঠিকই হচ্ছে? তা যদি অন্যায় মনে হয়, সেই অন্যায়ের জায়গা থেকে যদি সেটা মনে হয় যে না এটা খুবই দুর্ভাগ্যজনক, তাহলে এগিয়ে এসে কাকে আর সাথে নেব? আমরা যারাই আমরা মানে সহমর্মিতার জায়গাটা আমরা প্রকাশ করছি, তারাই আমাদেরকে এগিয়ে আসা উচিত বলে মনে হয়েছে। কিন্তু বাইরেও আমি শুনেছি যে না, ঠিক হচ্ছে না। তারপরে যখনই বলা হচ্ছে যা যদি না ঠিক হয় তাহলে চলুন আমরা এগিয়ে যাই, না তাহলে কি করে এগোবো? ওখানের মানুষজন ঠিক না থাকলে আমি ধরে নিলাম সেখানে মানুষজন ঠিক নেই, ওরা বিভ্রান্ত হয়ে গেছে, ওরা হ্যাক হয়ে গেছে। তাহলে এই যে আদিবাসী একটা সেন্টিমেন্ট, আদিবাসী সত্তা, সেই জায়গা থেকে আমাদের অবশ্যই এই 21 তারিখের প্রোগ্রামেও যোগদান দেওয়া উচিত। এবং এক্ষেত্রে পরিষ্কার ভাবে আমরা বলি, একদম বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন গড়ে উঠেছে। দেউচা পাচামি যদি উচ্ছেদ হয়, দেউচা পাচামির মানুষ যদি উচ্ছেদ হয়, তাহলে সেই সমস্ত সংগঠনের কর্ণধারগণ
আপনারা পরবর্তীতে জবাব দিতে পারবেন তো যে আমি এই সংগঠনের একটা কর্ণধার? আপনার দিকে একটা বড় মতো একটা প্রশ্ন চিহ্ন হয়ে আসবে না তো, যে আপনি এত বড় সংগঠনের একটা কর্ণধার হয়ে দেউচা পাচামিটা আপনার চোখের সামনে চলে গেল, তাহলে এই জায়গাটাতে আপনার ভূমিকাটা কোথায় ছিল? এবং এই যার ফলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, আমি নিজের দিক থেকেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, এবং পরিষ্কারভাবে বলা যায় ওখানে যদি স্বেচ্ছায় মানুষজন দিত, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই যে ছলা কলা, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন, ভয়ভীতি প্রদর্শন, রাত্রিবেলা মানে যন্ত্রাংশ দিয়ে ক্রিয়াকলাপ, এই সমস্ত গুলো দরকার হতো না বলেই মনে হয়। এবং এক্ষেত্রে যেটা চরকা যেটা পুঁতে দিয়েছে তাতেই পরিষ্কার যে চরকা পুঁতার তাতেই একদম যে ওখানে মানুষ কি চাইছে। আমরা যারা আদিবাসী সংস্কৃতি নিয়ে কাজ করি তারা জানি যে চরকা মানে হচ্ছে বাং বাং, আর আদিবাসী সমাজে বাং তো বাং, বাং তো বাং, চরকা মানে একেবারে শেষ, মানে সহ্যের অতিক্রম করে একেবারে শেষ ইয়েটা জানিয়ে দিয়েছে। কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি যে আদিবাসী সমাজ কিন্তু আলোচনার দ্বার খোলা রেখেছে। আমি একটু শৈলেনের কাছে আসি। শৈলেন, আদিবাসী সমাজের মধ্যে বহু বড় বড় সংগঠন আছে যারা দেউচা পাচামিতে ভ্রমণ করেছে, তারা দেউচা পাচামির মানুষের সঙ্গে সরাসরি কথা বলছে। কিন্তু ইউফাও নামে একটি সংগঠনকে দিয়ে সরকার পাঠালো, সেই সংগঠন কাদের সঙ্গে আলোচনা করে সম্মতি দিয়ে দিল যে দেউচা পাচামির সমস্ত মানুষ কয়লা খনির পক্ষে। গ্রাউন্ড রিয়ালিটি কি বলছে শৈলেন? এই ইউফাওকে দিয়ে ফাও ফাও ওখানে তদন্ত করতে হলো কেন? সংগঠন তো অনেক আছে। শৈলেন। সবাইকে হুল জোহার, নমস্কার। হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করেছেন খুবই প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিকের সঙ্গে সঙ্গে খুবই হতাশাজনক এবং উদ্বেগের। আমাদের যে ইউফাও সংগঠন খুবই আশা নিয়ে তৈরি হয়েছে, তাতে আমাদের সংগঠনও আছে। তো কথা হচ্ছে ওখানে যে লাস্ট যে যাওয়া হয়েছিল ইউফাওয়ের তরফ থেকে যারা গেছিলেন, যে সমস্ত নেতৃবর্গ, তো সেই বিষয়ে আমরা সবাই অবগত ছিলাম না কাদের মাধ্যমে তারা ওখানে গেলেন। আমরা জাস্ট জানতে পেরেছি যখন মিডিয়াতে আসলেন, সেই সময় আমরা জানতে পারলাম যে ওখানে একটা ইউফাওয়ের তরফ থেকে ভিজিট হয়েছে বা হলো। কিন্তু খুবই দুঃখের বিষয়, ইউফাওয়ের তরফ থেকে যখন ওখানে গ্রাউন্ড জিরোতে যে ভিজিটটা হলো, সেই ভিজিটটা পুরোপুরি আমরা যেটা আন্দাজ করলাম সেখানকার এক প্রভাবশালী সংগঠনের নেতৃত্বদের কাছে নিয়ে, এবং সেই সংগঠনের নেতৃত্ববর্গ বর্তমান শাসক দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তারা যেভাবে সাজিয়েছিল সেইভাবেই আর ইউফাওয়ের যারা নেতৃত্ববর্গ তারা কিন্তু তাদের কথা মতো পরিচালিত হয়েছে। কিন্তু এখানে খারাপ লাগে, এত বড় একটা সংগঠন এত আশা নিয়ে তৈরি করা, এবং তারা খুবই বুদ্ধিদীপ্ত মানুষ, সাংগঠনিক মানুষ, তারা একজন ব্যক্তির কাছে কিংবা একটা সংগঠনের কাছে ছলে বলে কৌশলে এমন ভাবে হাইজ্যাক হয়ে গেল এত বড় একটা সংগঠন, তাতে করে তারা কিন্তু বুঝতে পারলেন না যে আদিবাসীর শেষ ব্রেকটা, দেউচা পাচামির খননের তারা শেষ ব্রেকটা তারা ওখানে কিন্তু পুঁতে দিয়ে আসলেন। তারা এমন ভাবে মিডিয়ার সামনে আসলেন, ইউফাওয়ের নেতৃত্ববর্গ, এটা পুরোপুরি সাংগঠনিক তরফ থেকে আমি বলতে পারি বেআইনি ভাবে তারা এসেছেন মিডিয়ার সামনে কোনো আলোচনা ছাড়াই। এটা আমরা বিভিন্ন সময় ধিক্কার এবং প্রতিবাদ করেছি। তো যাই হোক, আসলে আপনি যেটা বলছেন কি ওরা ওখানে গিয়ে ওনারা এটা বলা যায় যে সার্টিফিকেট দিয়ে আসলেন যে ওখানকার মানুষজন তারা চাইছেন এবং অলরেডি জমিও দিয়ে দিয়েছেন। আপনি গ্রাউন্ড জিরোর যে খবরটা বলতে চাইছেন সেটা হচ্ছে কিন্তু ঠিক উল্টোটা। আমরা যেটা জেনেছি, আমি যদিও যাইনি, আমাদের প্রতিনিধিরা ওখানে গেছেন,
বহুবার গেছেন, বহুবার ঘুরে এসেছেন, এবং সেই রিপোর্ট থেকে আমি বলতে চাই এই আপনার মিডিয়ার মাধ্যমে ওখানকার যারা আদি বাসিন্দা, ওখানকার যারা রায়তি জমি হোল্ড করছেন, বাপ ঠাকুরদার আমল থেকে যারা বিঘার পর জমি তাদের নামে রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত জমি দিতে ইচ্ছুক নয়, তারা জমি দিচ্ছেন না। তো এখানে প্রশ্ন হলো, তাহলে চাকরি কারা পাচ্ছে, জমি কারা দিচ্ছে? জমি কারা দিচ্ছে এর প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো, ওখানে যারা বেশ কিছু আদিবাসী এবং আদিবাসীরা যারা পাট্টা পেয়েছেন এবং যারা যাদের বসত জমি অন্য জায়গায়, অনেক কিলোমিটার দূরে, তারা ওখানে ঘর জামাই হয়ে রয়েছেন, পাট্টা পেয়েছেন, তাদের কিন্তু সেখানকার জমির প্রতি দয়া মায়া নেই, তারা দিচ্ছেন। এবং কিছু আদিবাসীরা কিছু দিয়েছেন, তারা তাদের টাকার লোভে এবং তাদের চাকরির লোভে, তাদের সেখানে রায়তি জমি বা সেখানকার বাপ ঠাকুর দাদার দীর্ঘদিনের যে মাটির মায়া তাদের কিন্তু সেখানে নেই, তারা দিয়েছেন। এমনকি আমরা লাস্ট যেটা মিডিয়াতে দেখলাম, বাইরের কিছু লোকজন ওখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা নাকি বলছে আমরা জমি দিতে ইচ্ছুক। মিডিয়া তাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের জমি কি এখানে আছে, আপনারা কোথা থেকে এসছেন? খুব লজ্জা লাগে, খারাপ লাগে, কষ্ট হয়, তাদের কিন্তু সেখানে জমি নেই, অথচ প্ল্যাকার্ড দিয়ে তারা ওখানে দাঁড়িয়ে আছেন আমরা জমি দিতে ইচ্ছুক। এটা আমরা প্রচুর পরিমাণে ধিক্কার এবং কষ্ট লাগে। ওখানকার যারা আদিবাসী যাদের রায়তি জমি আছে তারা কিন্তু এখনো জমি দিতে ইচ্ছুক নয়, এটা আমি গর্ব করে এবং হলপ করে বলতে পারি। এবং ওখানে যারা চাকরি নিচ্ছেন, চাকরি দিচ্ছেন, এটা কিন্তু পুরোটাই গটাপ কেস, পুরোটাই বানানো, পুরোটাই তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, জোর করে তাদেরকে সই করানো হচ্ছে। এরকম কিছু প্রশাসনের চাপ, রাজনৈতিক চাপ এবং শাসক দলের কিছু গুন্ডা বাহিনী যারা অরাজনৈতিক নাম করে তাদেরকে দিনে রাতে 24 ঘন্টা ধরে তাদেরকে কিন্তু অহরহ ওখানে তাদের উপর অত্যাচার চলছে, সিভিক পুলিশ অত্যাচার করছে। আমরা এখানে মনে করিয়ে দিতে চাই 2008, 9, 10 সালে যেমন জঙ্গলমহলে দিন রাত মানুষকে তাদের 50 বছর জীবনযাপনকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি বীরভূমে এখন দেউচাপাচামির মানুষের জীবনযাপনকে পুরো যাযাবরে পরিণত করার এক চক্রান্ত চলছে। এই চক্রান্ত, অস্তিত্ব বাঁচানোর চক্রান্তের বিরুদ্ধে আমরা এটা লড়াই করছি এবং আমরা এই লড়াইয়ে তাদের পাশে আছি। তারা আশা করি আমাদের এই লড়াইকে কুর্নিশ জানাবেন এবং সহমত দেবেন এবং তারা অবশ্যই সেদিন আমাদের এখানে আসবেন। তার মানে 21 তারিখের যে মিছিল এখানে আসবেন। বেশ বেশ, আমি রাজেনের কাছে আসি। রাজেন, পরিষ্কার অর্থে ভারতের সংবিধানে উল্লেখ রয়েছে যে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, অর্থাৎ উন্নয়ন হবে জনগণের ইচ্ছার নিরিখে। জনগণ বলবে তার উন্নয়নের প্যারাডাইমটা কি হবে। সেই জনগণ যদি সম্মতি না জানায়, শুধু বানিয়াদের স্বার্থের জন্য জনগণ নির্বাচিত সরকার বানিয়াদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করবে, তার যে মনিব সে তো জনগণ, তার মনিব ওই বানিয়া নয়। সরকারের যে মনিব সে তো জনগণ। তাহলে জনগণকে অন্ধকারে রেখে এই যে প্রকল্পগুলো নিয়ে আদিবাসী মূল নিবাসীদের টার্গেট করা হচ্ছে, এটাকে কি মনে হচ্ছে না যে এই আদিবাসী মূল নিবাসীদের আবার যে গোলামির শৃঙ্খলে বেঁধে দিতে চায় ব্রাহ্মণবাদী সরকার? রাজেন, একেবারে মানে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে স্পষ্ট করেই একদম যেসব জায়গায় পঞ্চম তপশিল এলাকা আছে, আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপশিল আছে, সেখানে আবহাওয়া দেশম আবহাওয়া রাজ প্রতিষ্ঠা করার অপশন আছে। কিন্তু ওই জায়গাগুলোতে দেশের সরকার কিন্তু আদিবাসীদের জন্য যে পঞ্চম তপশিলের যে সুবিধাগুলো এখনো দিতে রাজি নয়। এবং যেখানে পঞ্চম তপশিল নয় বনাঞ্চল এলাকায়, সেই এলাকাগুলোতেও কিন্তু 2006 বনাধিকার আইন আছে,
হ্যাঁ, তাদের মতো করে তারা নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কিন্তু তাদের আছে। মানে সেই সব এলাকাতে আমরা অবশ্যই বলতে পারি, আপনি যেমন বললেন যে সারা দেশের সাধারণ মানুষের কথা, যে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো আদিবাসী অধ্যুষিত এলাকাতে যে আইনগুলো প্রয়োগ করার কথা, সেই ওখানে আমরা বলতেই পারি বাই দ্য আদিবাসী, অফ দ্য আদিবাসী, ফর দ্য আদিবাসী, এই কথাটা আমরা বলতেই পারি। কিন্তু কথা হচ্ছে যে উন্নয়নের নাম করে, দেশের উন্নয়নের নাম করে এই যে উচ্ছেদ, মানে অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চাইছিলেন যে আদিবাসীরা আবার নিজ ভূমে মানে পরবাসী, যে একটা প্ল্যানিং, এটা প্ল্যানিং কিন্তু চলছে। আর এই যে ধরুন এই যে এত উন্নয়নের নামে এত আদিবাসী উচ্ছেদ করা, মানে উচ্ছেদ করা হয়েছে, আসলে উন্নয়নটা, এত উন্নয়ন যখন হচ্ছে, তাহলে ওই আদিবাসীদের উন্নয়নটা হচ্ছে কেন, হচ্ছে না কেন? তারা কি দেশের মানে উন্নয়নের বাইরে আদিবাসীরা অবস্থান করে? দেশের উন্নয়ন বলতে আদিবাসীদের উন্নয়ন বোঝা যায় না? তাহলে যদি তার মানে যদি সেরকমই হয়, তাহলে আদিবাসীদের জমি লুট করা হচ্ছে কেন? আদিবাসীদের জমির উপর উন্নয়ন করা হচ্ছে কেন? ন্যূনতম যে আইনগুলো মেনে নেওয়া দরকার, যে আইনগুলো মেনে এই আদিবাসীদের জমির উপর উন্নয়নের কথা বলতে হয়, আদিবাসীরা সেটা মানে সেটা তারা মেনে নেবে কি না, তারা অনুমতি দেবে কিনা, সেটা তো অন্য কথা। কিন্তু যে ন্যূনতম যে নিয়মগুলো মেনে আদিবাসীদের জমির উপর অন্তত কথা বলা যায়, সেই ন্যূনতম নিয়মগুলো মানা হচ্ছে না। এই উন্নয়ন কাদের সাথে? বারবার এই প্রশ্নটা আসছে। তার মানে এক কথায় এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে উন্নয়নটা নাম মাত্র, এটা আসলে উন্নয়ন নয়। এত বিদ্যুৎ, এত আলো কাদের জন্য? এত প্রত্যেকটি অ্যাক্টে যেমন মানে আমাদের ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট, সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্ট, বনাধিকার আইন, এবং সমস্ত আইনে পরিষ্কার করে উল্লেখ আছে আদিবাসী এবং ট্র্যাডিশনাল ফরেস্ট ডোয়েলার এ যারা বাস করে সেই অঞ্চলে কোনো ধরনের অধিগ্রহণ যদি করতে হয়, যদি উন্নয়ন করতে হয়, তবে আদিবাসীদের পারমিশনটা দরকার। এবং এবং সেখানে কোনোভাবেই আদিবাসীকে ডিসপ্লেসড করে, তাড়িয়ে দিয়ে, খেদিয়ে দিয়ে সেই উন্নয়ন করা যায় না। পরিষ্কার করে এগুলো আছে। সরকার কি এগুলো দেখছে না, নাকি সরকার মনে করছে যে আদিবাসীরা আমাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, আমি যেমন ভাবে পারি আদিবাসীদের আবার গোলামে পরিণত করব? কি মনে হয় রাজেন? সরকার সবই দেখছে, সরকার সব জানে, সরকার সবই, যে আদিবাসী এলাকাগুলোতে যে বিশাল খনিজ ভান্ডার আছে সেটাও সরকার জানে। এটা এই খনিজ ভান্ডারকে বিভিন্ন পুঁজিপতিদের হাতে তুলে, টাটা আম্বানিদের হাতে তুলে দেওয়া, আদানিদের হাতে তুলে দেওয়া সরকারের এখন কাজ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যদি এই সরকারের সঙ্গে যে বড় বড় কোম্পানিগুলো চুক্তিবদ্ধ হয়েছে, 99-100টা কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তি হিসাবে সরকারকে এখন সেটা আদিবাসী এলাকাগুলো সরকারকে দিতে হবে ওই বড় বড় কোম্পানিগুলোকে। সুতরাং বিভিন্ন কৌশল, মানে নিয়ম, এই যে সরকার নিয়ম তৈরি করছে, সেই সরকার যদি নিয়ম না মানে, তাহলে বুঝতে হবে যে আদিবাসীদের উচ্ছেদ করাই, এখান থেকে উচ্ছেদ করা, এবং আদিবাসীদের যে আইনগুলো আছে আইনগুলো শেষ করাই হচ্ছে প্রধান লক্ষ্য। মানে আবার মানে আদিবাসীরা, স্বাধীন ভারতের আদিবাসীরা আবার পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ুক, এইটা সরকার চায়। আর এইটার সব থেকে নবতম সংযোজন আমাদের দেবজা পাঁচালী। এইটা সমস্ত গণসংগঠনকে ভাবতে হবে, যে সমস্ত সাধারণ মানুষকে ভাবতে হবে, আসলে যে উন্নয়নের নামে যে উচ্ছেদটা হচ্ছে, এই উচ্ছেদটা দেশের উন্নয়ন, বড় বড় শিল্পপতিদের উন্নয়ন, এই উন্নয়ন সাধারণ মানুষের উন্নয়ন নয়। বড় বড় শিল্পপতিরা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এখান থেকে তাদের মানে মুনাফা নিয়ে চলে যাবে। সাধারণ মানুষ আবার মানে একবারেই নিচে, মানে একবারে বিশাল গাড্ডা থেকে আবার নিচের গাড্ডার থেকে নিচে নেমে চলে যাবে, গরিব থেকে আরো গরিব হবে। এইটা সরকারের প্রধান চক্রান্ত, এটা বুঝতে হবে। আর না হলে কিন্তু খুব দ্রুত যেভাবে আদিবাসীদের জমি অধিগ্রহণ করা হচ্ছে অন্যায়ভাবে, খুব দ্রুত কিন্তু পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে আদিবাসীদেরকে আবার মানে নিজের জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হবে। এবং বিভিন্ন জায়গায় হয়তো সরকারি কোনো বড় বড়
জাতীয় সড়কের ধারে রাস্তার পাশে পাশে বা রেল লাইনের পাশে পাশে এরা কিন্তু ওই ঝুপড়ি বানিয়ে আদিবাসীরা আগামী দিনে থাকতে বাধ্য হবে। ঠিক ঠিক। আমি একটু লক্ষ্মীর কাছে আসি। লক্ষ্মী, এই মন্ডল কমিশনের রিপোর্টে আমরা দেখতে পাই যে যেটা মানে জমির যে বিষয়টা, সেই জমির বিষয়টা হচ্ছে আদিবাসী, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের হাতে 1% জমি আছে, মাত্র 1%। অথচ এই মানুষেরাই সমগ্র ভারতে এক সময় তাদের সমস্ত জমিটাই ছিল এই আদিবাসী মূল নিবাসীদের। সেটা মন্ডল কমিশনের রিপোর্ট থেকে আমরা দেখতে পাই, সেটা 1%-এ পরিণত হয়েছে। জমি 1% পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে একটা আবেদন উঠছে যে সংবিধানে যেহেতু বলা আছে সামাজিক ন্যায়, অর্থাৎ সামাজিক ন্যায় কি করে হবে? সংখ্যার ভিত্তিতে। আদিবাসী যদি 8% হয়, আদিবাসী মূল নিবাসী মিলে যদি 92% হয়, তাহলে দেশের 92% সম্পদ, 92% সমস্ত কিছু আদিবাসী মূল নিবাসীদের হওয়া উচিত। যার জন্য বলছে যে এই যে জনগণনাটা করো, জাতি ভিত্তিক জনগণনা করো। জাতি ভিত্তিক জনগণনা করলে কার হাতে কতটা সম্পদ আছে, কত টাকা আছে, কত ব্যবসা আছে, কত জমি আছে, কত চাকরি আছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। এই সরকার সেটা না করে একেবারে মানে যেটা মানে টার্গেট করছে যে 1% জমিও আদিবাসী মূল নিবাসীদের হাতে রাখবো না, এবং যেখানে যেখানে আদিবাসী মূল নিবাসীরা আছে সেখানেই ভেতরে মিনারেলস এর নামে অদ্ভুত ভাবে মাইনর মিনারেলস একটা টার্ম তৈরি করে দিয়েছে। মাইনর মিনারেলস আছে, কে বলে দিচ্ছে কেউ জানে না। ভূতাত্ত্বিক গবেষণায় কারা বলে দিচ্ছে যে আদিবাসীদের ওই মাটির নিচে মাইনর মিনারেলস আছে? সেটা বলার সাথে সাথেই সরকার এই বাহানাতে আদিবাসীদের উচ্ছেদ শুরু করে দিয়েছে, মাইনর মিনারেলস আছে ওখানে। তো এই বলছিলেন, হ্যাঁ বলো। যেটা বলছেন এটা কিন্তু একদম বাস্তব যে আজকে যে সরকার আজকে ভারতবর্ষটাকে গ্রাস করেছে এবং বিভিন্ন পুঁজিপতি শিল্পপতিদের তাদের যে মানে হাতে তুলে দিয়েছে, আজকে কর্পোরেটের হাতে এই ভারতবর্ষটাকে তুলে দিয়েছে, এটা কিন্তু পরিষ্কার। এটা একটা শর্ত হচ্ছে যে আমরা ক্ষমতায় থাকবো, আর আজকে ভারতবাসী যারা ভারতবর্ষের অধিবাসী যারা তারা আজকে তারা গোলাম খাটবে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সময় ভারতবর্ষের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল, ঠিক একইভাবে একই কায়দায় ভারতবর্ষে সেই জায়গায় ঠেলে দিতে যাইছে। সেই কারণে এবারে জনগণনা কেন হচ্ছে না? আজকে আদিবাসী সমাজ, আজকে এসসি এসটি ওবিসি সমাজ আজকে দাবি তুলেছেন যে আজকে জাতিভিত্তিক জনগণনা হোক, এবং আজকে যার যত সংখ্যা বাড়ে তার তত ভাগীদার এই আওয়াজটা কিন্তু জোরালো হয়েছে। কিন্তু আজকে সরকার জনগণনা করবে না। আর আজকে যেমন আমরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে যে এই মসজিদের ভেতরে যেমন শিবলিঙ্গ আছে, এই মসজিদটাকে ভাঙো, হ্যাঁ এইখানে অমুক করো তমুক করো বলে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে এবং দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। ঠিক সেই রকম ভাবে আদিবাসীদের কিভাবে ভূমিহীন করা যায় এই মিনারেলের গল্প আর এই মানে বিভিন্ন ভাবে এই মানে হস্তক্ষেপ তারা করছেন। তো এইখানেই আমাদের আদিবাসী সমাজ এবং এইসব পিছিয়ে পড়া যত সম্প্রদায়ের মানুষগুলো আছে, আমাদের ঐক্যবদ্ধভাবে আরো জোরালো আওয়াজটাকে তুলতে হবে যে আমাদের জাতিভিত্তিক জনগণনা এবং নিজেদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারগুলো আমাদেরকে বুঝিয়ে দিক। আজকে ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ বছর প্রায় হয়ে গেল, এখন আদিবাসী সমাজ নিজেদের আইডেন্টিটি, নিজেদের আত্মপরিচয় দিতে এখনো পর্যন্ত এই স্বাধীন ভারতবর্ষে আমাদের মানে ভাবতে হবে যে আমার পরিচয়টাকে কি। আবার আজকে সরকার আমাদেরকেই বলছে যে তোমাদের আইডেন্টিটি পেশ করো,
আজকে ভারতবর্ষে যারা আদিবাসীদেরকে বলছে খাতা কলম দেখো তোমরা ভারতীয় কিনা। আজকে আমাদের এগুলো ভাবতে হবে, এখনো আমরা চোখ থাকতে অন্ধ হয়ে আছি। তাই আমাদের এই যে লড়াই, এই লড়াই আরো শক্তিশালী করতে হবে। আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আরো স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইটাকে তৈরি করতে হবে। এই আজকে যে 21 তারিখে যে লড়াই, এই লড়াই আদিবাসীরা লড়াই, স্বাধীনতার লড়াইয়ের প্রথম কাণ্ডারি ছিল। এখন আজকে যে কর্পোরেটের হাতে এই দেশটাকে তুলে দিচ্ছেন ভারতবর্ষে, আমরা দাদা আপনি নিশ্চয়ই জানেন যে আমরা কতদিন ধরে আন্দোলন করছি যে আজকে ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাতে হবে, মানে তবে ভারতবর্ষ বাঁচবে। আজকে সংবিধানেই আমাদের অধিকারটুকু শুধু সীমিত আছে, বাস্তবে কিন্তু নেই। আজকে বাস্তবে তারা আমাদেরকে সেই সামনে চায়ের দোকানের পোস্টার দেখাচ্ছে আর পেছনে মদের ব্যবসা করছে। এই যে মানুষগুলো আমরা এত আন্দোলন করছি, আমরা যেটা চাইছি সেটা তারা দিচ্ছে না, আমরা যেটা চাইছি না সেটা তারা আমাদের মুখে গুঁজে দিচ্ছে। দুয়ারে সরকার বলে আজকে এলাকায় এলাকায় আমাদের মদের ব্যবসা খুলে দিচ্ছে। আজকে সাধারণ মানুষকে কোথায় ঠেলে দিচ্ছে এটা ভাবতে হবে। আজকে আমরা যেমন আগেকার আমরা ইতিহাস যদি দেখি, এই মানুষগুলোই আজকে খাদ্যের আন্দোলন করেছিল, অধিকারের আন্দোলন করেছিল, আজকে কৃষিভিত্তিক শিল্পের আন্দোলন করেছিল। আজকে যেখানে যেখানে যে মানুষগুলো, যে সম্প্রদায়ের মানুষ এলাকা ভিত্তিক যেখানে যা তাদের জীবন জীবিকা, সেই জীবন জীবিকার উপর নির্ভর করে শিল্প হোক, এখানে কেউ বাধা দেবে না। কিন্তু আজকে যারা চাষ চায়, মানে কৃষি ভিত্তিক যারা চাষি ম্যাক্সিমাম, আজকে তারা যেমন দেউচাপা জমিতে, সেখানে আমি গেছি, আমি জানি সেখানে চাষযোগ্য জমি আছে, সেই জমিগুলোকে আজকে খাদান তৈরি করে দেওয়া হচ্ছে। আজকে তারা মানুষকে, ওই এলাকার মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে না, মানে ধানের বিকল্প পাথর। কিন্তু আমাদের আদিবাসী সমাজকে, এই এলাকার মানুষকে বুঝতে হবে। এবার সেখানে সেই মানুষগুলোকে আমরা বারবার বলেছি যে আমাদেরকে ভাবতে হবে যে ধানের বিকল্প পাথর হতে পারে না, এই পাথর হচ্ছে নিজেদের গর্ত, আমরা নিজেরাই খুঁড়ছি, এটা বারবার আমরা বলছি। অতএব সেই জায়গা থেকে আমাদেরকে এই ঐক্যবদ্ধ যে লড়াই, এই লড়াইয়ে শুধু এটা দেউচাপাচাপির লড়াই নয়, এটা শুধু অযোধ্যা পাহাড়ের লড়াই নয়, এটা শুধু বাঁকুড়া ঝাড়গ্রামের লড়াই নয়, এটা সমস্ত মানুষের বাঁচার লড়াই। আজকে যদি দেউচাপাচাপিতে খোলামুখ কয়লা খনি হয়, শুধুমাত্র আদিবাসীরা এফেক্টেড হবে না, সেখানে আজকে প্রকৃতি থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আজকে এফেক্টেড হবে। আজকে যতই আমরা এই গাঁজাখড়ি গল্পগুলো যেটা শুনি যে আজকে দিদি আজকে আমাদের সাথে পুরো বিশ্বাসঘাতকতা করছেন, মানুষকে ভুল পথে পরিচালনা করছেন। আজকে আমাদেরকে বলছেন এখনো পর্যন্ত আমরা বারবার দাবি করছি যে আপনি যেমন ঘোষণা করছেন যে আমরা বৃহত্তম আমার স্বপ্নের কয়লা এখানে শিল্প, তাহলে আপনার সেই স্বপ্নের শিল্পটা কি সেটা সাধারণ মানুষের কাছে সামনে নিয়ে আসুন। কিন্তু আজকে দেখুন নির্লজ্জের মতো এত আন্দোলন হচ্ছে, এত মানুষ আদিবাসী উপরে মানে আন্দোলন করছে, কিন্তু এখনো পর্যন্ত মাননীয়া একটি কথাও মুখ উচ্চারণ করেনি। আমরা ধিক্কার জানাচ্ছি। সেই কারণে তার আজকে নবান্নটাকে, সেই আন্দোলনে নবান্নটাকে কাঁপিয়ে দিতে চায় আগামী 21 তারিখ, যে নবান্ন থেকে তারা দেখুক যে আমাদের আদিবাসী মানুষের সমস্যাটা কি। ঠিক ঠিক ঠিক। আমি সুপেনের কাছে একটু আসতে চাই। সুপেন, এই যে সমস্ত আইনে, সংবিধানে, বিশেষ করে সংবিধানে এবং সমস্ত আইনে রয়েছে যে এলাকার যে মানুষগুলো রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি মিলে যে ডেমোগ্রাফিক্যাল চেহারাটা রয়েছে, সেটার জন্য ওই মানুষগুলো কি ধরনের উন্নয়ন চায় সেটা রয়েছে। দেউচাপাচামির যে ওই যে এলাকাটা, সেই এলাকাটা মোহাম্মদ বাজার মানে ব্লকের মধ্যে রয়েছে, সেখানে ডেমোগ্রাফি বলে দিচ্ছে যেখানে আদিবাসীর সংখ্যা অনেক বেশি, শিডিউল কাস্টের সংখ্যা অনেক বেশি, ওবিসির সংখ্যা অনেক বেশি। তাহলে সরকার তো বোঝা উচিত যে এই মানুষগুলোর জমির অধিকারটা অনেকটাই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রয়েছে, যেটা আবু রাজের কথা রয়েছে, সেখানে গ্রাম সভার কথা রয়েছে, গ্রাম কমিটির কথা রয়েছে, সেই সমস্ত কাছে যেটা লক্ষ্মী বলল। তাহলে তো মানে সরকারের উচ্চ পদাধিকারী যারা, এবং আমরা তো জানি যে
মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যান, তো সেখানে তো ছুটে যাওয়া উচিত, সেখানে তো ছুটে যাওয়া উচিত গণশুনানির জন্য। রূপেন? হ্যাঁ দাদা, একেবারেই একেবারেই, মানে এটা যে আইন বা সংবিধান ওনারা যে জানেন না এটা কিন্তু ঠিক নয়, ওনারা সবটাই জানেন। যার ফলে দেখবেন মানে এক্ষেত্রে আমাদের একটা যেটা মূল প্রবলেম যেটা হচ্ছে, যেটা আমাদের আদিবাসীদের সংঘবদ্ধতাটাকে নষ্ট করার জন্য আমাদেরই আদিবাসীদের কিছু দালালকে এগিয়ে আনছে। এইটা হচ্ছে মূল ফ্যাক্ট। এবং আমরা যারা স্টুডিও বসে আছি, যারা দেখছেন বাইরের থেকে, তারা কিন্তু যারা এই সমস্ত জল জঙ্গল জমির অধিকারকে খর্ব করার জন্য যারা লেগে আছে, তারা জ্ঞাতসারে অজ্ঞাতসারে খানিকটা কিছু পয়সার বিনিময়ে তারা কিন্তু আমাদেরকে পাল্টা হয়তো দালালি করতে মানে স্টুডিও বসে আছে, এই ধরনের ওরা বক্তব্য হয়তো করছেন। কিন্তু উনারা বুঝতে পারছেন না যে উনারা যে দালালিটা করেন সেটা হচ্ছে আমাদের জাতিসত্তাটাকে, আমাদের সমাজের মানুষকে, আমাদের আদিবাসীকে বিক্রি করার দালালিটা করেন। কিন্তু আমরা যে দালালিটা করছি এটা কিন্তু আমরা মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার আমরা দালালিটা করছি। লক্ষ্য করে দেখবেন বীরভূমের দেউচা পাচামিতে চরকা যেটা তুলে দেওয়া প্রশাসন জানে, সংবিধানও জানে যে চরকার গুরুত্বটা কি। যার ফলে কিন্তু উনারা প্রশাসনের পক্ষে কোনো মতে হাত কোনো মতেই লাগায়নি। উনারা হাত কাকে দিয়ে লাগা করালো? কিছু ওইরকম আবার যারা মানে কম বুঝে কিংবা হয়তো কিছু পয়সার লোভ দেখিয়ে সেই সমস্ত মানুষজনকে এগিয়ে নিয়ে, অর্থাৎ সাঁওতালরা চরকা পুঁতছে, আদিবাসী চরকা পুঁতছে এবং আদিবাসীদেরকে সেটাকে তোলা করাচ্ছে। কারণ উনারা জানেন যে আমাদের দ্বারা এই চরকাটাকে তোলা সম্ভব মানে কোনো মতেই সম্ভব নয়, বা যদি আমরা চরকাটাকে তুলে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হবে। অযোধ্যার ক্ষেত্রেও সেরকম হয়েছে, তার ব্যতিক্রম হয়নি। অযোধ্যাতে আমরা মানুষকে জাগরুক করার জন্য আমরা লিফলেট ছড়ালাম, তার কিছুদিন পরে পাল্টা একটা লিফলেট পড়ছে। সেই লিফলেটটা তাহলে প্রশাসন যদি মানে কি আর বলবো, পুরো অধিকার জানে, মানুষজনের অধিকারটা জানেন, যার ফলে উনি কিন্তু প্রশাসন নিজের নামে কিন্তু লিফলেট ছড়ায়নি। সেটা একটা কমিটির নাম করে, সেটা সেই কমিটিটা কে করছে? সে আদিবাসী আমাদের ভাই বোনরাই করছে। ইতিহাস বলছে দাদা, আমি এই ক্ষেত্রে মানে যারা অডিয়েন্সরা শুনছেন, আমরা আদিবাসী মানুষজন, বিশেষ করে সাঁওতাল কিংবা মুন্ডা যারা আছি, তারা ইতিহাস থেকে আপনারা ঘেঁটে দেখবেন, আমরা হয়তো কলকাতার বুকে একটা ব্যবসা বাণিজ্য করতে পারি না, পুরুলিয়ার বুকে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো না, হ্যাঁ, কিংবা দালালি করতে পারবো না, কিন্তু জাত ভাইকে বিক্রি করার দালালিটা আমরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আমরা করতে পারি। সেটা আমাদের এই যে তিলকা বাবাকে ধরিয়ে দিয়েছিল, সাঁওতালরাই ধরিয়ে দিয়েছিল। বিরসা মুন্ডাকে কে ধরিয়ে দিয়েছিল? মানে আমাদের আদিবাসীরাই ধরিয়ে দিয়েছিল। এখনো কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, একদম ঠান্ডা মাথায় দেখবেন আদিবাসীরা যেখানে সংঘবদ্ধ হচ্ছে সেখানে দালালিপনা করার জন্য আবার কিছু ওই আদিবাসীদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। সেই আদিবাসীরা একটিবারও বোঝে না যে যেখানে উন্নয়নটা করা হচ্ছে, যে আমাকে উন্নয়নে কি বলছে, একটা ভালো মতো চিরুন কিনে দেবো, তোমার মাথা পরিষ্কার করবে, তুমি আরামে থাকবে, একটা হাইজেনিক একটা পরিবেশে থাকবে, কিন্তু তার আগে আমার চুলটা কেটে নেড়া করে দিচ্ছে। এই হচ্ছে উন্নয়ন করছে, কিন্তু কি করা হচ্ছে? বিতাড়ন করা হচ্ছে, মানুষজনকে বিতাড়ন করা। আরে এটা কি ধরনের উন্নয়ন? মানুষকে বিতাড়ন করে উন্নয়ন করা যায়? আর যে সমস্ত মানুষজনদের আমি দেখেছি যে আমার কাছেও ডিসকাসিত হয়, তারা কোনো সময় বলে না, উপযুক্ত কম্পেনসেশন যদি পাওয়া যায় তাহলে সেটা তো করাই যায়, সেটা এগ্রি হওয়া উচিত। কিন্তু একটা জন্মভূমি ছেড়ে দিয়ে সেটা কোনো কম্পেনসেশন দিয়ে সেটা মনে হচ্ছে কিন্তু ভরপাই হবে না। এক্ষেত্রে সেই সমস্ত মানুষজন শুধুমাত্র হয়তো কয়েকটা গাছের কথা বিচার করে, যে গাছ কয়েকটা গুঁড়িয়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু গাছের যে অক্সিজেন, গাছের যে সবুজ যে রং, এরপরে প্রাণ প্রকৃতির যে পরিবেশ, সেই পরিবেশগুলো কিন্তু অক্ষুণ্ণ রাখছে এই আদিবাসীরাই। আজকে আদিবাসী সমাজ টিকে আছে বলে এরা কিন্তু এই যে বন জঙ্গলের বাস্তুতন্ত্রের একটা অংশ হয়ে গেছে। তাহলে সুতরাং শুধু এই আন্দোলনগুলোকে শুধুমাত্র আদিবাসীদের কাঁধে না ঠেলে দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, আর না হলে জল জঙ্গল জমি এই সমস্ত শেষ হওয়ার সাথে সাথে পরিবেশটাও নষ্ট হয়ে যাবে। এই যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাদের এই মার্চ মাস ঢুকেছে, এই মার্চ মাসে এখনই তো এই যে পরীক্ষা শেষ হলো সবে মাত্র, পরীক্ষা সবে শেষ হতেই মনে হচ্ছে যে আর এক সপ্তাহ পরে হয়তো গ্রীষ্মের ছুটি পড়ে যাবে।
কিন্তু এমনি ভাবে যদি গ্রীষ্মের ছুটিটা লম্বা হতে হতে যায়, 1 মাস ছুটির জায়গায় 3 মাস যদি ছাত্রছাত্রী যদি বাড়িতে বসে, তাহলে আমাদের সন্তান সন্ততিদের কি হবে? তো সুতরাং এই কথাগুলো যখনই আমরা বলি তখনই আবার ডিভাইডেশন করার সরকারের একটা প্রয়াস আছে। সুতরাং যেটা আমার বলার, যে উনারা সবকিছুই জানেন, সবকিছুই বোঝেন, জেনে বুঝেই আমাদের অধিকারটা জানার পরেই সেটাকে ভাঙার জন্য এই সমস্ত দালালগুলোকে এগিয়ে মানে আনা হয় এবং পরোক্ষে আমাদেরকে মানে দালাল বলা হয়। এই তো কাজ। ঠিক ঠিক। আমি শৈলেনের কাছে আসি। শৈলেন, এ তো দেখছি একেবারে সেই আমার সিধু কানু যেভাবে গর্জে উঠেছিলেন ভগ্নাডেহিতে, একেবারে গর্জে উঠে বলেছিলেন যে গোরা পল্টন আর এই জমিদাররা, জমিদার মানে তখন এই বানিয়া টানিয়া যারা সবাই মিলে, এরা আমাদের ধ্বংস করার চেষ্টা করছে, এরা আমাদের মা বোনকে বেইজ্জত করছে, এরা আমাদের গরু ছাগল আমাদের যত পশু সম্পদকে লুটে নিচ্ছে, লুট করে নিচ্ছে, এরা আমাদের সর্বনাশ করে ছাড়তে চায়। তাই আমরা আমাদের সমাজের জন্যে, আমাদের মা বোনের ইজ্জত রাখার জন্যে, আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্যে, আমাদের পশুদের রক্ষা করার জন্যে আমরা আরেকটা হুল করতে চাই এবং সেই হুলে সবাই যোগদান করুক। এখন তো যা দেখছি সেই একই কাঠামো, সরকার নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব করবে, সেখানে উল্টে তারা বানিয়াদের প্রতিনিধিত্ব করছে। কি বলবে শৈলেন? হ্যাঁ, আমরা দেখেছি একদম মানে সব খুন মোগল পাঠান, লাস্টে যে ইংরেজি এসছে, পরপর কিন্তু প্রত্যেকটা মানে বহির দেশের যারা আমাদের দেশকে আক্রমণ করেছে তাদেরকে তাড়ানোর ভূমিকা কিন্তু আমাদের এখানকার যারা আদিবাসী মানুষ, তাদের ভূমিকা কিন্তু অস্বীকার করা যায় না। যদিও ইতিহাস আমরা অতটা পাই না, ইতিহাস একটা আমাদেরকে অন্যরকম একটা শিক্ষা দেয়, এখানকার মূল আর ইতিহাস এখানকার আমরা পাই না। তবু আমরা যদি পর্যালোচনা করি, আলোচনা করি, তাহলে কিন্তু দেখা যায় আদিবাসীরা এখানকার যারা আদিম অধিবাসী, তারা কিন্তু প্রত্যেকটা পর্যায়ে আর সকল বহির শত্রুকে এখান থেকে তাড়িয়েছে। আর তাড়ানোর পর তারা কিন্তু নিজেদের মতো করে তারা বেঁচে থাকার চেষ্টা করেছে। তাতে করে আমাদের জল জঙ্গল জমির ক্ষেত্রেও হোক, ইজ্জত আবাদি এবং এখানকার যারা সুদখোর মহাজন, তাদের বিরুদ্ধেও কিন্তু তারা লড়াই করেছে। আর এখান থেকে কিন্তু আর স্বাধীনতা আর আন্দোলনের প্রথম বীজ কিন্তু বোনা হয়েছিল এবং আদিবাসীদের এই লড়াইটা দেখেই এখানকার যারা মানুষজন বুঝতে পেরেছিল যে না, ইংরেজদের বিরুদ্ধেও লড়াই করা যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো, এখন যে অবস্থা, এখন যে পরিস্থিতি, তাতে করে আদিবাসী মানুষজন একত্রিত হয়ে, বিশেষ করে যুব সমাজ, ছাত্র ছাত্রীরা যদি না বুঝতে পারে, এখনকার পরিস্থিতি যারা শিক্ষিত সমাজ, যুব সমাজরা বুঝতে না পারে যে আমরা কোন অবস্থায় এখন অবস্থিত আছি, এটা যদি আমরা না বুঝতে পারি, কিংবা যুব সমাজ আর যারা স্টুডেন্ট সমাজ যারা আছে তারা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু উচিরেই এই আদিবাসী সমাজ তাদের যে অস্তিত্ব সেটা বিপন্নের মুখে, একদম মুখে মানে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি, এখন আদিবাসী সমাজের বেশ কিছু যুবক যুবতীরা তারা এগিয়ে আসছে, তারা তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য, এবং তারা কিছুটা আয়ত্ত করতে পারছে যে আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে আমরা আমাদেরকে একটা জনবিচ্ছিন্ন করার, এখান থেকে আমাদেরকে অস্তিত্বহীন করার যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সিধু কানুর ডাক যারা দিয়েছিলেন যে আমাদের এই ইজ্জত, আমাদের যে জল জঙ্গল জমিন রক্ষা করতে হবে এবং আবহাওয়া দিশম আবহাওয়া রাজের জায়গায় কিন্তু আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। এই কারণেই এখন আদিবাসী সমাজের বিশেষ করে যুবক যুবতীরা অনেকটাই এগিয়ে আসছে। আগামী যে 21 তারিখের যে মিছিল, এই মিছিলেও যুব সমাজরা অধিক সংখ্যায় অংশগ্রহণ করবে এবং তারা রাজপথে একটা আওয়াজ তুলবে যে আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও, আমাদের যে অধিকার, আমাদের যে অস্তিত্ব বিপন্ন করে
আমাদের আমাদের এলাকা থেকে আমরা কোনোদিনও আর উচ্ছেদ হতে দেব না, আমরাও উচ্ছেদ হব না। এই একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যুব সমাজ আর 1855 সালের যে হুল, সেই হুলকে সামনে রেখেই এখন তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমি আশা করব আর এই 21 তারিখের যে আর মহা মিছিল, এই মিছিলে তারা অংশগ্রহণ করবে এবং কলকাতার রাজপথে তারা একটা নজির সৃষ্টি করবে যে আবুয়া দিসম আবুয়া রাজ এবং দ্বিতীয় হুল আর একটা সূচনা করার একটা একটা আভাস আমি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন এই গোটা যে আন্দোলনটি সূচিত হয়েছে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাজেন টুডু। তো আমি রাজেন টুডুর কাছে জানতে চাইব যে এই যে শৈলেন যেটা বলল, আদিবাসীকে মেরে ফেলা অত সহজ ব্যাপার নয়, আর আদিবাসীকে অত সহজে মারা যায় না। একেবারে তিলকা মাঝির হান্টার লিখেছেন, তিলকা মাঝির লড়াইকে সালগিরাকে বলেছে, তার লেখক লিখেছে এই রকম লড়াই আমরা দেখিনি। তারা পালিয়ে যেতে পারত, বন্দুকের সামনে পালিয়ে যেতে পারত, হাতে শুধুমাত্র একটা তীর ধনুক, কিন্তু ওই লড়াই ছেড়ে একটি মানুষ পালিয়ে যায়নি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা লড়াই করেছে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে, লড়াই অঙ্গন থেকে চলে যায়নি। সরকার তো দেখছি যে সত্যি সত্যি আদিবাসীদের বিরুদ্ধে আবার একটা যুদ্ধ ঘোষণা করে দিল। রাজেন? হ্যাঁ দাদা, আমরা বিভিন্ন আদিবাসী গণসংগঠন বিভিন্ন সময় আমাদের মিছিলে, বিভিন্ন জনসভায় আমরা বারবার বলেছি আবুয়া দিসম আবুয়া রাজকে প্রতিষ্ঠা করতে হবে। এটা বলেছি, স্লোগানে বলেছি, বিভিন্ন বড় বড় বক্তারা এটা বলেছেন। কিন্তু আসলে আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করার মানে লড়াই যে অলরেডি এই লড়াইয়ে আমাদের প্রতিষ্ঠা করার অন্তরায় তো আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করতে কে দিচ্ছে না, আমাদের শত্রু কারা এটা তো চিহ্নিতকরণ করা দরকার। আমরা অলরেডি শত্রু চিহ্নিতকরণ করে ফেলেছি, কিন্তু সমস্যা হচ্ছে যারা আমরা আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করতে হবে এই স্লোগানটা তুলেছিলাম, বিভিন্ন জনসভায় মাইকে কথাটা বলেছিলাম, এখন তারা আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করতে চায় না। এইটাই আমাদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামনে 21 তারিখে আমরা ডাক দিয়েছি আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করার জন্য, সেই ডাকে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এতে সাড়া দিচ্ছে না। আবার বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে ফোনে যোগাযোগ করে আমাদেরকে জানাচ্ছে যে না, আমরা এই আন্দোলনে আছি, আপনাদের পাশে এই আন্দোলনটাতে আছি। আপনারা যে জল জঙ্গল জমি এবং আদিবাসী বাঁচাও আন্দোলন তৈরি করে এগিয়ে যাচ্ছেন, এই আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। এবং প্রতিদিন কিন্তু মানুষ ফোন করছে এবং যুক্ত হতে চাইছে আমাদের কাছে। আবার কিছু মানে ওরা চাইছে কি করলে কি হবে না হবে এইসব তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, ওরা কখন আসবে না আসবে। তো এই যে একটা সময় আমাদের এসেছে আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠান, এই সময় যদি যারা এতদিন বলে আসছিল যে তো আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তারা যদি এই সময় মানে এই অধিকার প্রতিষ্ঠা করার সময় তারা যদি পালিয়ে যায়, তাহলে এই থেকে লজ্জার আর কিছু নেই। আমি জল জঙ্গল জমি এবং আদিবাসী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আজকে ঘোষণা করতে চাইছি এখানে, আপনারা যারা শক্তি আপনাদের মনে যাদের জল জঙ্গল জমি অধিকার প্রতিষ্ঠা করার কাজ আপনারা করতে চাইছেন, বা আপনারা মন থেকে চাইছেন যে আমাদের জল জঙ্গল জমির অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এই আমাদের দেশে আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করতে হবে, আপনারা সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে সমস্ত মানে যেসব গণসংগঠন গুলো আছে সেই গণসংগঠন গুলোর ঊর্ধ্বে গিয়ে এই আমাদের 21 তারিখের আন্দোলনটাকে আপনারা সমর্থন করুন। এখান থেকে 21 তারিখেই আমরা কলকাতার বুকে যেন জানিয়ে দিতে পারি, আর যে যতগুলো মানুষকে আপনি দমন করতে পারেন ভয় দেখিয়ে টাকার লোভ দেখিয়ে বিভিন্ন সংগঠনকে আপনি দমন করতে পারেন, কিন্তু আবুয়া দিসম আবুয়া রাজ প্রতিষ্ঠা করার জন্য যেসব সৈনিক তৈরি হয়েছে এতদিন,
যারা বিভিন্ন স্লোগান শুনে, ভাষণ শুনে নিজের মনের ভিতরে তাদের আগুনটাকে জ্বালিয়ে রেখেছে, সেই মানুষগুলো সেদিন কলকাতায় আসবে এবং আবু আদিসাব অপরাধ প্রতিষ্ঠা করার মানে কথা তুলবে, আওয়াজ তুলবে। সেদিনেই মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারবে না, আদিবাসীরা এখনো বেঁচে আছে, তাদের অস্তিত্ব এখনো আছে এবং তাদেরকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। এই কথাটা সেদিন অন্তত আমরা যাতে কলকাতার বুকে সরকারকে যারা আমাদেরকে দিতে হবে এই অধিকারটা, এই কথাটা আমরা সরকারকে যেন জানিয়ে দিতে পারে। এই জন্যও আপনারা আসুন, এখানে কোনো রাজনৈতিক দল আপনারা দেখবেন না, রাজনৈতিক স্লোগান তোলার এখানে কোনো দরকার নেই। কোনো বড় বড় সংগঠনের কথা মাথা থেকে ছেড়ে দিন, আপনারা আসুন, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করার পরিকল্পনা করি এবং আওয়াজ তুলি। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা একটা পরিকাঠামো তৈরি করে দিচ্ছেন আদিবাসী মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সেই সব মানুষের কাছে আমাদের বার্তাটাকে পৌঁছে দিতে চাই যারা হচ্ছেন আমাদের এই, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের পঞ্চম তপশিল এবং ষষ্ঠ তপশিলের মধ্যে যে টিএসি হয়, সেই টিএসি গঠন করেছে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার। সেখানে আদিবাসী জনপ্রতিনিধিদের, সমস্ত জনপ্রতিনিধিদের এই টিএসির মধ্যে রেখেছেন। তাহলে আজকে ট্রাইবাল অ্যাডভাইজার কাউন্সিল আজকে কেন চোখ বুজে আছে? আজকে কেন তারা বলতে পারছে না সেইখানে ভালো মন্দ কথা? তারা নিজেরা গিয়ে সেইখানকার মানুষের সাথে কেন কথা বলতে পারছে না? আজকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নাম করে কোটি কোটি টাকা খরচা করে সরকার, আজকে সেখানে কেন আজকে সেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের যে এলাকা, সেই এলাকাতেও দেউচা পাঞ্জাবি পড়ে, তাহলে সেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কেন আজকে কথা বলছে না? আজকে কেন আজকে ট্রাইবাল ডিপার্টমেন্ট আজকে কোনো কিছু কথা বলছে না? আজকে আমরা আগামী 21 তারিখ তাদেরকে বুঝিয়ে দিতে হবে, আজকে বনমন্ত্রীকে বুঝিয়ে দিতে হবে যে আজকে দায়িত্বে আছে তবে নাম করেই বলছে যে উনি আজকে আমাদের একটি কথাও বলেননি। আজকে যখন যারা জল জঙ্গল জমি বাঁচাও আন্দোলন উনার বাড়িতে দেখা করতে গিয়েছিল, তখন উনি বলছেন আমি কিছু আন্দোলন হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ দাদা, আমি জাস্ট লক্ষ্মীদার কথাটাকে একটু সংযোজন করে বলে দিই। আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি গুলো আছে, আমি কাইন্ডলি ওনাদেরকে ভাবতে বলবো, আর যে জায়গা থেকে, যে এলাকা থেকে আপনি নির্বাচিত হয়েছেন, নিশ্চয়ই ওই জায়গাতে আপনার সংরক্ষিত অর্থাৎ কোটা ছিল বলে আপনি ওই জায়গা সাঁওতাল ছিলেন বলে সেখান থেকে কিন্তু সংরক্ষিত আসন থেকে আপনি জয়ী হয়েছেন। আগে আপনি সাঁওতাল, এইটা আপনি রিয়েলাইজ করুন। সবাইকে এটা আমি কাতর জোড়ে অনুরোধ করব। আগে আপনার নিজের জাতিসত্তা, আগে আপনার সাঁওতাল সত্তা, এইটার মানে এইটাকে রিয়েলাইজ করুন। তারপরে রাজনৈতিক ভাবে যে মোকাবিলা করার, সেই রাজনৈতিক ভাবে মোকাবিলা করার জায়গাটাতে চলে আসুন। এই ক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা সংকীর্ণতার জায়গা থেকে, যে আমার মানে কি আর বলবো, যে ছোট্ট একটা সংকীর্ণতার জায়গা থেকে যে ন্যায্যকে মেরুদণ্ড সোজা করে যে কথাটা বলা, সেই কথাটাকে না বলে নিয়ে মানে আমি গোলামি করব, এই গোলামের জায়গা থেকে বেরিয়ে আসুন। আর না হলে এইরকম ভাবে দিনের পর দিন প্রতিনিধি নির্বাচিত হবে আর আপনাদের গোলামির দ্বারাই আমাদের সমস্ত জাতিসত্তাটা বিসর্জিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের যারা এই 21 তারিখের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, তারা ভয়েস অফ বহুজনের সঙ্গে তারা কথা বলেছেন এবং কেন, কি কারণে এই মিছিল আয়োজন করা হচ্ছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। যে দাবি তোলা হয়েছে সেটা একেবারে সংবিধান এবং আইন অনুযায়ী দাবি তোলা হয়েছে। সেই আইনের বাইরে আইন মান্য করার কথা বলছে কাকে? সরকারকে। আদিবাসী সমাজ, মূল নিবাসী সমাজ আইন মান্য করার কথা বলছে সরকারকে। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে এই সমস্ত আলোচকদের ফুল জোহার জানিয়ে এবং সরকারের কাছে আবেদন রাখছি, অবশ্যই এই যে সংবিধানের আওতায় থেকে আদিবাসী মূল নিবাসীরা যে আওয়াজ তুলছেন সেটা সাংবিধানিক আওয়াজ, সেই আওয়াজকে মান্যতা দিন এবং আপনার যে মনিব, ভারতবর্ষের যে মূল মালিক, সেই মূল মালিকের কথা আপনারা শুনবেন। এইটা মনে করিয়ে দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। সবাইকে হুল জোহার।